where the mind is without fear and the head is held high, where knowledge is free. হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। এই কঠিন সময়ে তোমরা স্কুলে যেতে পারছো না, সেই জন্য হয়তো বাড়িতে বসেই সেলফ স্টাডি করছো। এই কারণে মালদা জেলা প্রশাসন এবং ডিআই অফিসের উদ্যোগে অনলাইন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তোমাদের ঘরে ঘরে শিক্ষা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। আমি ডক্টর আশিস কুমার বসাক, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এবং বায়োলজির শিক্ষক, অক্ষরমণি করোনেশন ইনস্টিটিউশন। আজকে তোমাদের ক্লাস 10-এর ক্লাস নিই। ক্লাস 10-এর ফার্স্ট ইউনিটের একটি চ্যাপ্টার, জীবনের প্রবাহমানতা, কন্টিনিউটি অফ লাইফ। কন্টিনিউটি অফ লাইফ বা জীবনের প্রবাহমানতা, এই চ্যাপ্টারের দুটো বিষয়, উপভাবমূল যাকে বলা হয়। একটা হচ্ছে কোষ বিভাজন, আর একটা হচ্ছে জনন। কন্টিনিউটি অফ লাইফ বলতে কি বোঝায়, অর্থাৎ জীব তার অস্তিত্ব কিভাবে বজায় রাখে। জীব তার দুভাবে অস্তিত্ব বজায় রাখে, একটা হচ্ছে কোষ বিভাজনের মাধ্যমে, আর একটা হচ্ছে জননের মাধ্যমে। আজকে আমরা কোষ বিভাজন চ্যাপ্টারটা পড়াবো, জননটা অন্য কোনো শিক্ষক কোনোদিন পড়াবে। কোষ বিভাজন বলতে কি বোঝো স্টুডেন্টস? কোষ বিভাজন মানে একটা কোষ, মাতৃকোষ বিভাজিত হয়ে যদি অপত্য কোষ সৃষ্টি করে, সে অপত্য কোষের সংখ্যা দুটো হতে পারে, চারটে হতে পারে, কিন্তু একটা কোষ বিভাজিত হয় এবং অপত্য কোষের সৃষ্টি করে, দুটি হতে পারে, চারটি হতে পারে। যে কোষটি বিভাজিত হয় সেই কোষটির নাম মাতৃকোষ। যে কোষগুলি উৎপন্ন হয় সেই কোষগুলির নাম অপত্য কোষ। এবার সেই অপত্য কোষ আবার বিভাজিত হয়, তারা তখন মাতৃকোষ হিসাবে পরিচিত হয়, আবার অপত্য কোষ তৈরি করে। এইভাবে জীব তার প্রবাহমানতা অর্থাৎ কন্টিনিউটি, তাদের অস্তিত্ব বজায় রাখে। আমরা কোষ বিভাজন চ্যাপ্টার পড়তে গিয়ে কতগুলো মূল বিষয় আমাদের উল্লেখ করতে হবে, মূল ধারণা আমাদের অর্জন করতে হবে। মূল ধারণাগুলি কি কি এক এক করে দেখে নাও, আমি এইগুলোর উপর আস্তে আস্তে বিস্তারিত আলোচনা করব। তবে একটা কথা বলে রাখি, যেহেতু এটা আমাদের অনলাইন শিক্ষা এবং তোমাদের সাথে আমাদের কোনো ইন্টারাকশন হচ্ছে না, সেই জন্যই এটা ওয়ান ওয়ে বলা যেতে পারে। তা আমি সেটা চেষ্টা করব সিলেবাসের মধ্যে রেখে যতটা সম্ভব বোঝানো যায়। মুখ্য ধারণাসমূহ: ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের আন্তঃসম্পর্ক, ক্রোমোজোমের প্রকারভেদ, ক্রোমোজোমের সংখ্যা, ক্রোমোজোমের গঠন, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান এবং এই কোষ বিভাজনে কি কি অঙ্গাণু অত্যধিক প্রয়োজনীয়। আমরা প্রথমেই ক্রোমোজোম সম্বন্ধে আলোচনা করব। কেন ক্রোমোজোম সম্বন্ধে আলোচনা করব? ক্রোমোজোম কোষের যে অত্যন্ত অন্যতম অঙ্গাণু, যেটাকে বলে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের অন্যতম উপাদান হচ্ছে ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম কি, ক্রোমোজোম কীভাবেই বা উৎপন্ন হলো সেগুলো আমরা জানব। তার সাথে ডিএনএ এবং জিনেরই বা কী সম্পর্ক সেটাও আমরা বলবো। ক্রোমোজোম কাকে বলে?
ক্রোমোজোম একটা নিউক্লিয় উপাদান, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে আছে এমন একটা উপাদান যেটা নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত। সেই নিউক্লিয় প্রোটিন, সেই উপাদানটাকে বলা হয় নিউক্লিয় প্রোটিন। সেই নিউক্লিয় প্রোটিন যেটা স্বপ্রজননশীল, নিজে নিজেই তার ডিভিশন করতে পারে, স্বপ্রজননশীল, যেটা বংশগতির বৈশিষ্ট্য এক জনু থেকে আরেক জনুতে সঞ্চারিত করে, এক জনু থেকে আরেক জনুতে সঞ্চারিত করে, যা মিউটেশন ঘটায়, যা প্রকরণ ঘটায়, যা বিবর্তনে সাহায্য করে, সেই নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন বস্তু, সেটাই হচ্ছে ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমের মধ্যে আরও দুটো অংশ আছে, ডিএনএ এবং জিন। তাদের আন্তঃসম্পর্ক আমাদের দেখতে হবে। বেশ, আমরা ক্রোমোজোমকে যখন মাইক্রোস্কোপের নিচে স্টাডি করি তখন দণ্ডাকার দেখতে লাগে, সুতোর মতন দেখতে লাগে, এবং নিউক্লিয়াসের মধ্যে থাকে বলে সেটাকে নিউক্লিয় জালিকা বলি। তাহলে সেই ক্রোমোজোম ডিএনএ দিয়ে গঠিত। তাহলে ক্রোমোজোম ডিএনএ এবং এখানে প্রোটিন থাকে, ডিএনএ এবং প্রোটিন যাকে, এবং আরএনএ। তাহলে এর মধ্যে আরএনএ, ডিএনএ, প্রোটিন থাকে, সেটা কুণ্ডলীকৃত অবস্থায় থাকে। সেই কুণ্ডলীকৃত অবস্থায়, অর্থাৎ ক্রোমোজোমকে যদি আমরা টানতে থাকি, ডিএনএ বা প্রোটিনকে যদি আমরা এরকমভাবে আলাদা করে নিই, তাহলে ক্রোমোজোমের কোনো অস্তিত্বই থাকবে না। তাহলে ক্রোমোজোমের মধ্যে কি থাকছে? ডিএনএ থাকছে এবং প্রোটিন থাকছে, আরএনএ থাকছে। এক কথায় বলতে পারি আমরা নিউক্লিক অ্যাসিড থাকে আর প্রোটিন থাকে, যেটাকে আমরা নিউক্লিয় প্রোটিন বলি। এইবার তাহলে জিন কি? ডিএনএর গঠন আমি একটু পরে ডিটেল বলবো। তাহলে এদের সম্পর্কটা তৈরি করে নিই। তাহলে জিন কি? তাহলে ডিএনএ, তোমরা ডিএনএর মডেল ক্লাস 9-এ সংক্ষিপ্তভাবে ডিএনএ পড়েছো। সেই ডিএনএর একটা ছোট্ট অংশ, যে কোনো ছোট্ট অংশ হতে পারে, ডিএনএর ছোট্ট অংশ যা জীবের একক চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী, যা প্রোটিন সংশ্লেষের নির্দিষ্ট সংকেত বহন করে। ডিএনএর সেই ছোট্ট ক্ষুদ্রতম অংশকে আমরা জিন বলি। তাহলে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, ডিএনএর মধ্যে জিন থাকে। তাহলে ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের আন্তঃসম্পর্ক কি? তারা সমান্তরাল। তাহলে তাদের অস্তিত্ব একই জায়গায় অবস্থান। সুতরাং এই তিনটে জিনিস সমান্তরাল। এবার চলে আসব ছাত্ররা, আমি ক্রোমোজোমের প্রকারভেদ। তোমরা জানো অধিকাংশ উন্নত শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে, উদ্ভিদ নয়, অধিকাংশ উন্নত শ্রেণীর প্রাণীর ক্ষেত্রে ক্রোমোজোম দুই প্রকারের হয়, অটোজোম এবং সেক্স ক্রোমোজোম। অটোজোম এবং সেক্স ক্রোমোজোম। অটোজোম কি? যে সকল ক্রোমোজোম দেহজ চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে, জনন বৈশিষ্ট্য ছাড়া দেহের অন্যান্য চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে, তাদেরকে আমরা অটোজোম বলি। একটা কোষে এদের সংখ্যাই বেশি। যে ক্রোমোজোম আমাদের দেহের, জীবদেহের লিঙ্গ সংক্রান্ত জিন বহন করে, তাকে বলি আমরা সেক্স ক্রোমোজোম। আর একবার রিপিট করছি, যে ক্রোমোজোম আমাদের দেহজ চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য জিন বহন করে, তাকে বলি অটোজোম। যে ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণকারী বৈশিষ্ট্য বহনের জন্য জিন বহন করে, তাদেরকে বলি আমরা সেক্স ক্রোমোজোম। তাহলে এদের সংখ্যা একই সাথে বলবো। অটোজোম এবং সেক্স ক্রোমোজোম কি সংখ্যায় থাকে? আমাদের দেহে
মূলত উন্নত প্রাণীদের দেহে দু ধরনের কোষ থাকে। দেহকোষ আর জনন কোষ। দেহকোষের ক্রোমোজোম সংখ্যা আর জনন কোষের ক্রোমোজোম সংখ্যা পৃথকভাবে থাকে। দেহকোষে সাধারণত ডিপ্লয়েড সংখ্যা দেহকোষে সাধারণত ডিপ্লয়েড সংখ্যায় থাকে এবং জনন কোষে সাধারণত হ্যাপ্লয়েড সংখ্যায় থাকে। ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড সংখ্যার অর্থ কি? অর্থাৎ প্রত্যেক প্রকারের স্বতন্ত্র ক্রোমোজোম যখন একটি করে থাকে একটা সেটে, তখন তাকে বলি হ্যাপ্লয়েড সংখ্যা বা হ্যাপ্লয়েড সেট। প্রত্যেক প্রকারের স্বতন্ত্র ক্রোমোজোম যখন একটি করে থাকে, অর্থাৎ আমরা যদি এইভাবে ক্রোমোজোম সেট করি, জোড়ায় জোড়ায় ক্রোমোজোমকে আমরা দেখাই, এইভাবে জোড়ায় জোড়ায় ক্রোমোজোম দেখাই, তাহলে এটা এক জোড়া, এটা এক জোড়া, এটা এক জোড়া। তাহলে একে যদি আমরা কোনো সাংকেতিক চিহ্ন দিয়ে বোঝাই, দুটো এ, দুটো বি, দুটো সি, তাহলে হ্যাপ্লয়েড সেট বলতে কি বোঝায় ছাত্ররা? তাহলে একটা এ, একটা বি, একটা সি থাকবে, স্বতন্ত্র ক্রোমোজোমগুলি একটি করে থাকবে। আর ডিপ্লয়েড সংখ্যা বলতে কি বোঝায়? সেই স্বতন্ত্র ক্রোমোজোমগুলি যখন জোড়ায় জোড়ায় থাকে, তখন তাকে ডিপ্লয়েড সংখ্যা বলে। তা আমাদের মানুষের ক্ষেত্রে ডিপ্লয়েড কোষ মানে দেহকোষ, দেহকোষে অটোজোম এবং সেক্স ক্রোমোজোমের সংখ্যা কত? আমাদের দেহকোষের মোট ক্রোমোজোম সংখ্যা 46, জনন কোষের মোট ক্রোমোজোম সংখ্যা 23, মানে ঠিক অর্ধেক। এই 44-এর মধ্যে অটোজোম থাকে 44টা, মানে 22 জোড়া, এবং সেক্স ক্রোমোজোম থাকে 2টি, মানে 1 জোড়া। আর হ্যাপ্লয়েড সেটে অটোজোম থাকে 22টা এবং সেক্স ক্রোমোজোম থাকে 1টা। স্ত্রী পুরুষ ভেদাভেদে সেক্স ক্রোমোজোমগুলো একটু পৃথক থাকে। কিরকম? যেমন স্ত্রী দেহে 22টা প্লাস একটা এক্স ক্রোমোজোম থাকে জনন কোষে। পুং দেহে 22টা প্লাস একটা ওয়াই ক্রোমোজোম, একটা এক্স ক্রোমোজোম, একটা ওয়াই ক্রোমোজোম। স্ত্রীদেহে প্রত্যেক প্রকারের জনন কোষে স্ত্রীদেহে 22টা অটোজোম, একটি সেক্স ক্রোমোজোম এক্স, অর্থাৎ সেক্স ক্রোমোজোম স্ত্রীদেহে এক্স এক্স থাকে এবং পুরুষ দেহে এক্স এবং ওয়াই টাইপের থাকে। এটা হচ্ছে দেহকোষে থাকে। দেহকোষে পুং দেহে সেক্স ক্রোমোজোম এক্স এবং ওয়াই, স্ত্রী দেহে সেক্স ক্রোমোজোম এক্স এবং এক্স। তাহলে যখন জনন কোষ হয়ে যাচ্ছে তখন তার অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে স্ত্রী দেহে 22টা প্লাস এক্স, এবং আরেকটি যদি জনন কোষ আমরা ধরি সেখানেও 22টা প্লাস এক্স। কিন্তু পুরুষ দেহে দু ধরনের জনন কোষ থাকে। এক ধরনের জনন কোষে 22টা প্লাস এক্স এবং 22টা প্লাস ওয়াই। এছাড়া আমাদের ক্রোমোজোম সংখ্যা কিছুটা পরিবর্তন হয় মানুষ ভেদে, সেগুলো তখন সেই মানুষগুলো তারা বিভিন্ন রোগ বহন করে, সেগুলো আমাদের আলোচ্য বিষয় নয়। কিন্তু সাধারণভাবে ক্রোমোজোম সংখ্যা আমাদের দেহে এই রকম থাকে। এবার আমরা ক্রোমোজোমের গঠন পড়াবো। ক্রোমোজোমের গঠন আমরা জানি, ক্রোমোজোম আমরা খালি চোখে দেখতে পারি না। ক্রোমোজোমকে অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখতে হয়। অনুবীক্ষণ যন্ত্রের নিচে
সবসময় যে ক্রোমোজোমের গঠন ভালো করে বুঝতে পারি তাও না। তবে ইলেকট্রন যন্ত্র আবিষ্কার হওয়ার পর থেকে ক্রোমোজোমের পুঙ্খানুপুঙ্খ গঠন বর্ণনা দেওয়া বিজ্ঞানীদের পক্ষে সম্ভব হয়েছে। তা আমরা সাধারণত কোষ বিভাজন যখন পড়াবো তখন আমি উল্লেখ করব যে মেটাফেজ দশায় ক্রোমোজোমের গঠন সবচেয়ে সুস্পষ্ট লক্ষ্য করা যায়। তো আমরা সেই গঠনগুলো এক এক করে আমরা দেখে নিচ্ছি। ক্রোমোজোম গঠনে আমরা প্রথমেই লক্ষ্য করতে পারি যে ক্রোমোজোম লম্বালম্বিভাবে দুটো সমান অংশে বিভক্ত, তাকে বলা হয় ক্রোমাটিড। অর্থাৎ ক্রোমোজোম সমানভাবে লম্বালম্বিভাবে দুটো অংশে বিভক্ত, তাকে বলা হয় ক্রোমাটিড। তারপরে ক্রোমোনিমা। প্রতিটা ক্রোমাটিডের মধ্যে দুটো সূক্ষ্ম তন্তুর মতো, মূলত এগুলোই ক্রোমাটিন বস্তু। প্রতিটা ক্রোমাটিডের মধ্যে আবার সূক্ষ্ম সুতোর মতন দুটো করে তন্তু লক্ষ্য করা যায়, তাদেরকে বলা হয় ক্রোমোনিমা। এই ক্রোমোনিমাগুলো কুণ্ডলীকৃত অবস্থায় থাকে, প্যাঁচানো অবস্থায় থাকে। যদি সোজাভাবে সেই প্যাঁচ থাকে তাহলে সোজাভাবে খোলা যায়, তাকে বলে প্যারানিমিক কুণ্ডলী। এটা আমি বোর্ডে লিখছি না, তোমাদেরকে আমি রিপিট করে বলে দিচ্ছি। যদি সোজাভাবে প্যাঁচানো থাকে সোজাভাবে তাহলে খোলা যায়, তাকে বলে প্যারানমিক কুণ্ডলী। যদি জটিলভাবে কুণ্ডলীকৃত থাকে তাহলে সহজে খোলা যায় না, তাকে বলা হয় প্লেকটোনেমিক কুণ্ডলী। তাহলে ক্রোমোনিমা এই দুই রকমভাবে কুণ্ডলীকৃত অবস্থায় থাকে। ক্রোমোনিমার আবার কতগুলি ভেতরে দানা দানা বস্তু দেখা যায়। ক্রোমোনিমার মধ্যে ভেতরে দানা দানা, আসলে এগুলো পেঁচিয়ে কুণ্ডলীকৃত হয়, তখন ওই দানাদার ফর্ম করে, তাকে বলে ক্রোমোমিয়ার। ক্রোমোজোমের নেক্সট যে গুরুত্বপূর্ণ অংশ তাকে বলে মুখ্য খাঁজ, এবং সেই খাঁজ অংশে যে ক্ষুদ্রাকার জিনিসটি থাকে তাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। প্রত্যেকটি ক্রোমোজোমে একটা করে নির্দিষ্ট জায়গায় একটা করে খাঁজ থাকবে প্রত্যেকটি ক্রোমোজোমে। সেই খাঁজকে বলা হয় মুখ্য খাঁজ বা প্রাথমিক খাঁজ। সেই খাঁজ অংশে, খাঁজের যে অংশে বেমতন্তু, কোষ বিভাজনকালে বেমতন্তু যুক্ত হয় তাকে বলে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার প্রকৃতপক্ষে দুটি ক্রোমোজোমকে পৃথক হতে দেয় না বা যুক্ত করে রাখে, এবং সেই সেন্ট্রোমিয়ারের চারিদিকে প্রোটিন ঘটিত যে জিনিসটি লক্ষ্য করতে পারি তাকে বলা হয় কাইনেটোকোর। তাহলে প্রাথমিক খাঁজ ক্রোমোজোমের একটা নির্দিষ্ট জায়গাতেই থাকবে এমন কোনো কথা নাই। প্রাথমিক খাঁজ ক্রোমোজোমের বিভিন্ন অংশে থাকতে পারে, সেই জন্যই সেন্ট্রোমিয়ারটাও ক্রোমোজোমের বিভিন্ন অংশেই থাকতে পারে। ক্রোমোজোমের পর সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে ক্রোমোজোমকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। আগে মুখে বলে নিই, তারপরে আমি আঁকবো। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যদি মাঝামাঝি অঞ্চলে থাকে তাকে বলি আমরা মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যদি মাঝের কাছে অঞ্চলে থাকে তাকে বলি আমরা সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যদি প্রান্তের কাছে থাকে তাকে বলি আমরা অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, এবং ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যদি প্রান্তে থাকে তাকে বলি আমরা টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। মেটাসেন্ট্রিক বলছি একদম মাঝামাঝি অঞ্চলে, একদম সেন্ট্রোমিয়ার দৈর্ঘ্যের মাঝামাঝি অঞ্চলে থাকে। সাবমেটাসেন্ট্রিক বলছি মাঝের কাছের অঞ্চলে থাকে।
অ্যাক্রোসেন্ট্রিক বলছি প্রান্তের কাছে থাকে, প্রান্তের কাছে থাকে। এবং টেলোসেন্ট্রিক ক্রোমোজোম যখন সেন্ট্রোমিয়ারটা একদম প্রান্তে থাকে এবং কোষ বিভাজনের সময় এই সেন্ট্রোমিয়ারের অবস্থানের অনুযায়ী ক্রোমোজোম বিভিন্ন আকৃতির হয়। যেমন মেটাসেন্ট্রিক ক্রোমোজোম ভি আকৃতির হয়, সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম এল আকৃতির হয়, অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম জে আকৃতির হয়, টেলোসেন্ট্রিক ক্রোমোজোম আই আকৃতির হয়। আবার রিপিট করছি, সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর কোথায় অবস্থান করবে, 50% পজিশনে যদি থাকে তাকে বলি আমরা মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এই 50-র অর্ধেক মানে 25 আর 75, অর্থাৎ 25 এবং 75% অংশে যদি থাকে তাকে বলি আমরা সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম। প্রান্তের কাছে 25-এর আবার অর্ধেক 12.5, অর্থাৎ 12.5 এবং 87.5% অঞ্চলে যদি থাকে তাকে বলি আমরা অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, এবং একদম প্রান্তে যদি থাকে তাকে বলি আমরা টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। আরও দুটো জিনিস আছে, গৌণ খাঁজ। মুখ্য খাঁজ প্রত্যেকটি ক্রোমোজোমে থাকবে, কিন্তু গৌণ খাঁজ প্রত্যেকটি ক্রোমোজোমে থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে কোনো কোনো ক্রোমোজোমে মুখ্য খাঁজ ছাড়া যদি অতিরিক্ত এক বা একাধিক আরও খাঁজ থাকে তাকে গৌণ খাঁজ বলি। গৌণ খাঁজ অংশে কখনো সেন্ট্রোমিয়ার থাকবে না। এটা একটা ক্রোমোজোমের দুটো বাহু, এখানে হচ্ছে সেন্ট্রোমিয়ার, এখানেও একটা খাঁজ দেখছি, এটা হচ্ছে গৌণ খাঁজ। কোনো কোনো ক্রোমোজোমে থাকবে, সব ক্রোমোজোমে থাকবে না। গৌণ খাঁজ অংশ এক বা একাধিক থাকতে পারে, প্রান্তেও থাকতে পারে, মধ্যেও থাকতে পারে। তবে গৌণ খাঁজ থাকার জন্য যদি ক্রোমোজোমটা ফোলা বাল্বের নয় হয়ে যায় তাকে আমরা স্যাটেলাইট বলি। স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে আমরা স্যাট ক্রোমোজোম বলি। স্যাট কথাটার অর্থ হচ্ছে সাইন অ্যাসিডো থাইমোনিউক্লিনিকো, সাইন অ্যাসিডো থাইমোনিউক্লিনিকো। স্যাট ক্রোমোজোম অর্থাৎ যে ক্রোমোজোমে স্যাটেলাইট থাকবে, অর্থাৎ গৌণ খাঁজ থাকার জন্য ক্রোমোজোম এর বাহুর একটা অংশ ফোলা হয়ে যাবে, তাকে স্যাটেলাইট বলি। স্যাটেলাইট সম্পন্ন ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলি। ক্রোমোজোমের আরেকটি অংশ হচ্ছে টেলোমিয়ার। ক্রোমোজোমের আরেকটি অংশ হচ্ছে টেলোমিয়ার। টেলোমিয়ার ক্রোমোজোমের প্রান্তভাগকে বলা হয়। প্রান্তভাগের বিশেষ সজ্জার কারণে ক্রোমোজোমের টেলোমিয়ার আরেকটি ক্রোমোজোমের টেলোমিয়ার বা প্রান্তভাগ কখনোই একসাথে জোড়া লাগে না। সেই জন্য প্রান্তভাগের নিশ্চয়ই বিশেষ গঠন আছে এবং সেই প্রান্তভাগকে সেই জন্য টেলোমিয়ার বলা হয়। এবং টেলোমিয়ার থাকার কারণে বিশেষ গঠনের বিশেষ পার্থক্য প্রত্যেকটি ক্রোমোজোমের থাকার কারণে ক্রোমোজোমের দুটি প্রান্ত কখনোই স্থায়ীভাবে জোড়া লাগে না। সুতরাং ক্রোমোজোমের প্রান্তভাগকে টেলোমিয়ার বলা হয়। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের আগে ক্রোমোজোমের বাইরে একটা আবরণের কথা উল্লেখ করা হতো, তাকে পেলিকেল বলা হয়, এবং ক্রোমোজোমের ভেতরের অংশকে ম্যাট্রিক্স বলা হতো। কিন্তু ইলেকট্রন যন্ত্র আবিষ্কারের পর থেকে বিজ্ঞানীরা এই অংশকে খুব একটা গুরুত্ব দেন না বা অস্বীকার করেন আধুনিক বিজ্ঞানীরা। ক্রোমোজোমের গঠনের পর আমরা দেখব কোষ বিভাজনে একটা কোষের কোন কোন অংশ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এরপরে আমরা কোষ বিভাজনে যাব, কোন কোন অংশ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে তোমরা জানো, ক্লাস 8-এ 9-এ পড়েছো, কোষের মগজ বলা হয়। সুতরাং কোষ বিভাজন মানে নিউক্লিয়াসের বিভাজন, আর নিউক্লিয়াসের বিভাজন হতে গেলে তো ক্রোমোজোম বিভক্ত হতেই হবে। সেই জন্যই
কোষ বিভাজন পড়ার কালে প্রথমেই আমরা ক্রোমোজোম অংশ আলোচনা করেছি। সেন্ট্রোজোম একটা কোষ বিভাজনে বিরাট ভূমিকা গ্রহণ করে। তোমরা জানো যে প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে, উদ্ভিদ কোষে থাকে না। এবং কোষ বিভাজনের জন্য সময় আমরা দেখাবো একটু পরে, কোষ বিভাজনের সময় বেমতন্তু প্রয়োজন হয়, বেমতন্তু গঠিত হয়। বেমতন্তু একটা অনুনালিকা দিয়ে গঠিত সূক্ষ্ম তন্তু, যেটা ক্রোমোজোমকে তারা ক্রোমোজোমের ভ্রমণে সাহায্য করে। এবং সেই বেমতন্তু গঠন হয় সেন্ট্রোজোমের অ্যাস্ট্রাল রশ্মি থেকে প্রাণী কোষের ক্ষেত্রে। কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে যেহেতু সেন্ট্রোজোম থাকে না, উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমেই বেমতন্তু অবস্থান করে, অর্থাৎ অনুনালিকা অবস্থান করে। সেখান থেকে কোষ বিভাজনকালে বেমতন্তু গঠিত হয়। সেই জন্যই সেন্ট্রোজোমের একটা বিরাট ভূমিকা আছে কোষ বিভাজনে। রাইবোজোম তোমরা জানো, কোষ বিভাজনের সময় ডিএনএ সংশ্লেষ হয়। আমি এক্ষুনি একটু পরে পড়াবো। ডিএনএ সংশ্লেষ হয়, প্রোটিন সংশ্লেষ হয়, আরএনএ সংশ্লেষ হয়। এবং তোমরা ক্লাস 8 এবং 9-এ পড়ে এসছো, রাইবোজোম হচ্ছে প্রোটিন সংশ্লেষের কারখানা বলা হয়। সুতরাং সেইখানে আমরা বলবো। আর একটা হচ্ছে ক্রোমোজোমের কোষ বিভাজনে মাইটোকন্ড্রিয়ার ভূমিকা, শক্তি যোগান দেবে। এইবার আমরা কোষ বিভাজন যাওয়ার আগে আমরা ক্রোমোজোমের একটু রাসায়নিক উপাদানটা বলে নিই, তাদের তোমাদের ক্রোমোজোম ডিভিশনটা বুঝতে সুবিধা হবে। আমি একবার বলেছি, সেই জন্য আবার কোষ বিভাজন যাওয়ার আগে রিপিট করছি। ক্রোমোজোম প্রধানত নিউক্লিয় প্রোটিন, তোমরা জানো, নিউক্লিক অ্যাসিড, এবং প্রোটিন দিয়ে গঠিত। নিউক্লিক অ্যাসিড তোমরা জানো দুই রকমের, নিউক্লিক অ্যাসিড দুই রকমের, ডিএনএ এবং আরএনএ। ডিঅক্সি রাইবোজ নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আর এটা রাইবো নিউক্লিক অ্যাসিড। প্রোটিন দুই ধরনের, হিস্টোন প্রোটিন এবং অহিস্টোন প্রোটিন। এছাড়া কিছু ধাতব আয়ন থাকে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি। ডিএনএ গঠনে আমি ডিটেল যাব না, 9-এ পড়েছো। ডিএনএ তোমরা জানো দুটি পলিনিউক্লিওটাইড শৃঙ্খল দ্বারা গঠিত, এবং প্রত্যেকটি পলিনিউক্লিওটাইড শৃঙ্খল একটি নিউক্লিওটাইড একক দিয়ে গঠিত। এই নিউক্লিওটাইড এককে 3 অণু রাসায়নিক উপাদান থাকে। একটা হচ্ছে রাইবোজ শর্করা, ডিঅক্সি রাইবোজ শর্করা। একটা হচ্ছে ফসফেট, ফসফরিক অ্যাসিড। তাহলে পেন্টোজ শর্করা, ফসফেট এবং নাইট্রোজেন ক্ষার। নাইট্রোজেন ক্ষার মোট দু রকমের, প্রথমত দুই রকমের, পিউরিন আর পিরিমিডিন। পিউরিন দু রকমের, অ্যাডিনিন আর গুয়ানিন, অ্যাডিনিন এবং গুয়ানিন। আর পাইরিমিডিন দুই প্রকারের, সাইটোসিন এবং থাইমিন। আমি এই সাংকেতিক চিহ্ন ব্যবহার করলাম কারণ পুরো শব্দটি লিখলাম না, তোমরা এটা জানো। এই এ ফর অ্যাডিনিন, জি ফর গুয়ানিন, সি ফর সাইটোসিন, টি ফর থাইমিন, এটা তোমরা জানো। তাহলে এইভাবে 3 অণু রাসায়নিক উপাদান নিয়ে একটি নিউক্লিওটাইড গঠিত। একটি পেন্টোজ শর্করা, যেখানে ডিএনএর ক্ষেত্রে ডিঅক্সি রাইবোজ শর্করা থাকে, একটি ফসফরিক অ্যাসিড এবং একটি যে কোনো একটি নাইট্রোজেন ক্ষার। এইরকম একটি নিউক্লিওটাইড যখন পলি হয়, অসংখ্য হয়, তখন পলিনিউক্লিওটাইড শৃঙ্খল বলা হয়। এরকম দুটি পলিনিউক্লিওটাইড শৃঙ্খল দিয়ে একটি ডিএনএ গঠিত। আরএনএ একই রকম গঠিত, কিন্তু একটি পলিনিউক্লিওটাইড শৃঙ্খল থাকবে। এবং আরএনএর নাইট্রোজেন ক্ষারের ক্ষেত্রে ভেদাভেদ যেটা থাকে, থাইমিন থাকে না, থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। এই ইউ শব্দটার অর্থ তোমরা যারা ক্লাস 9-এ পড়েছো। আর হিস্টোন প্রোটিন মানে ক্ষারীয় প্রোটিন,
আর্জিনিন, হিস্টিডিন এই ধরনের অ্যামাইনো অ্যাসিড সম্পন্ন প্রোটিন তাকে বলে হিস্টোন প্রোটিন। আর অহিস্টোন প্রোটিন যেটা হচ্ছে আম্লিক প্রোটিন, ট্রিপ্টোফ্যান, টাইরোসিন এই ধরনের থাকে। এবং এই কারণের জন্য, এই গঠনের জন্য ডিএনএ ক্রোমোজোমের দু রকমের অঞ্চল দেখা যায়। ইউক্রোম্যাটিন অঞ্চল এবং হেটেরোক্রোম্যাটিন অঞ্চল। ইউক্রোম্যাটিন অঞ্চলে এইগুলো ইউক্রোম্যাটিন অঞ্চল। ইউক্রোম্যাটিন অঞ্চল দেখা যায় যে ইন্টারফেস দশায় একটু কম কুণ্ডলীকৃত থাকে এবং কম রং নেয়, মানে অরঞ্জিত থাকে। আর হেটেরোক্রোম্যাটিন ইন্টারফেস দশায় বেশি কুণ্ডলিত থাকে এবং একটু বেশি রঞ্জক গ্রহণ করে। কিন্তু আসল তফাৎটা কি? ইউক্রোম্যাটিন অংশে ডিএনএ সক্রিয় জিন থাকে, অর্থাৎ ডিএনএ এর পরিমাণ বেশি। আর হেটেরোক্রোম্যাটিন অঞ্চলে আরএনএ এর পরিমাণ বেশি, এখানে জিনগুলি সক্রিয় নয় এবং এখানে প্রোটিন সংশ্লেষ হয় না, এখানে জিনগুলো সক্রিয় এবং প্রোটিন সংশ্লেষ হয়। আমরা এবার কোষ বিভাজনে, মূল কোষ বিভাজনে আমরা ফিরে যাই। আমরা কোষ বিভাজনের আগে আনুষঙ্গিক অনেক কিছু প্রয়োজন, সেগুলো সম্বন্ধে জানলাম। এবার মূল কোষ বিভাজন আমরা আলোচনা করব। কোষ বিভাজনের তাৎপর্য আগে বুঝিয়ে নিই। এই যে আমরা কোষ বিভাজন, কোষটা বিভাজিত হয়ে কি হয় সেটা হচ্ছে তাৎপর্য। কোষ বিভাজিত হলে প্রথমত জনন। আগেই বলেছি যে জীবের প্রবাহমানতা, অর্থাৎ জীবের যে অস্তিত্ব রক্ষা, সেটা দুভাবে হতে পারে, একটা কোষ বিভাজন আর একটা হচ্ছে জনন। তাহলে কোষের যে জনন হয়, মূলত এককোষী জীবেরা কোষ বিভাজনের মাধ্যমেই জনন করে। বহুকোষী জীবেরা কোষ বিভাজনের মাধ্যমে তাদের সংখ্যা বৃদ্ধি করে, তাদের ক্ষয়পূরণ হয়, তাদের বৃদ্ধি হয়, তাদের পরিণতি, ডেভেলপমেন্ট ঘটে। এগুলো তাদের বহুকোষী জীবের ক্ষেত্রে কোষ বিভাজনের এই তাৎপর্য। অর্থাৎ তাদের কোষের সংখ্যা বৃদ্ধি হয়, কোষটি পরিণতি হয়, বড় পরিণত হয়, কোষের বৃদ্ধি ঘটে, কোষের ডেভেলপমেন্ট হয়, জীবদেহের ডেভেলপমেন্ট হয়। কোনো অংশ নষ্ট হয়ে গেলে সেই অংশ ক্ষতিপূরণ হয়। কিন্তু এককোষী জীবের ক্ষেত্রে তাদের জননের অন্যতম হাতিয়ার হচ্ছে কোষ বিভাজন। এটা হচ্ছে তাৎপর্য। কোষ, পৃথিবীতে যত জীব আছে তাদের মোট 3 রকমের ধরন কোষ বিভাজন হতে পারে। আমরা এখানে 3টে পয়েন্ট লিখেছি, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। আমরা এক এক করে আসব। অ্যামাইটোসিস প্রক্রিয়াটি একদম সরল বিভাজন, একে প্রত্যক্ষ বিভাজন বলা হয়। সাধারণত এককোষী জীবের ক্ষেত্রে অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া সম্পন্ন হয়, ব্যতিক্রম আছে। অ্যামাইটোসিস কোষ বিভাজনে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস একই সাথে বিভাজিত হয় এবং কোনো বেমতন্তু গঠন ছাড়াই। সেই জন্য অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ বিভাজন হয় বলে। যেমন ইস্টের ক্ষেত্রে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই প্রক্রিয়ায় বিভাজিত হয়ে তাদের জনন সম্পন্ন করে। এছাড়া প্রচুর উন্নত শ্রেণীর উদ্ভিদ আছে, তারা অঙ্গজ জনন ঘটায়। তো অ্যামাইটোসিস প্রক্রিয়া কিভাবে হয় তোমরা একটু চিত্রে দেখে নাও। এটা একটা মাতৃকোষ। এই মাতৃকোষের এটা নিউক্লিয়াস, এই অংশ সাইটোপ্লাজম, এটা ধরে নিলাম কোষের পর্দা বা কোষ প্রাচীর। প্রথমত একই সাথে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের বিভাজন হতে শুরু করে, খাঁজ গঠন হয়। এই খাঁজটি আস্তে আস্তে গভীরতর হয় এবং পরিশেষে দুটি অপত্য কোষের সৃষ্টি করে। এবং যেহেতু এখানে কোনো ক্রোমোজোমের আদান প্রদান হয় না, সেই জন্য বিবর্তনে এই কোষ বিভাজনের খুব একটা ভূমিকা নাই এবং নতুন বৈশিষ্ট্য এই কোষ বিভাজনে উৎপন্ন হয় না কোষগুলির মধ্যে।
সুতরাং যেটা মাতৃকোষ, সেই মাতৃকোষেরই গুণসম্পন্ন দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। এটা হলো অ্যামাইটোসিস, সবচেয়ে সরল প্রক্রিয়ার কোষ বিভাজন। এবার আসবো আমরা মাইটোসিস। তোমরা জানো বা শুনে থাকতে পারো, মাইটোসিসকে সম বিভাজন বলা হয় বা হোমোটাইপিক বিভাজন বলা হয়। কেন বলা হয় দেখো, এখানে মাতৃকোষ বিভাজিত হয়ে সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, সমগুণ সম্পন্ন, মাতৃকোষের সমান আকৃতি বিশিষ্ট দুটো অপত্য কোষের সৃষ্টি করে। এবং যেহেতু দুটো মাতৃকোষের সব কিছু সমান, অর্থাৎ ক্রোমোজোম সমান, সেই জন্য এটাকে সমবিভাজন বলা হয়। ইংলিশে বলা হয় ইকুয়েশনাল বিভাজন। আর দুটোর আকৃতি প্রকৃতি এক হওয়ার জন্য এটাকে হোমোটাইপিক কোষ বিভাজন বলা হয়। একটু উদাহরণ দিতে পারি। অর্থাৎ মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যদি 46 হয়, তাহলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যাও ঠিক 46 হবে। সমান সংখ্যক ক্রোমোজোম সম্পন্ন হওয়ার জন্য এটাকে সমবিভাজন বলা হয়, এবং আকৃতি প্রকৃতি একই হওয়ার জন্য এটা হেটেরোটাইপিক কোষ বিভাজন বলা হয়। মিওসিস, আমরা যাওয়ার আগে একটু সংজ্ঞা বলে নিচ্ছি। মিওসিস কোষ বিভাজনে একটি কোষ দুবার বিভাজিত হয় এবং 4টি অপত্য কোষের সৃষ্টি করে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। এটার কম্পেয়ার করব বলে আমি এখন লিখলাম, পরে আমি পড়ানোর পরে আর একটুখানি মিওসিস সম্বন্ধে বলে দেবো, আমাদের সিলেবাসে একটু আছে। এখানে ধরা যাক মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 46। প্রথম পর্যায়ে বিভাজনে মাতৃকোষের ঠিক অর্ধেক সংখ্যক ক্রোমোজোম সম্পন্ন অপত্য কোষ দুটি সৃষ্টি হবে, যাদের ক্রোমোজোম সংখ্যা 23 করে। এই জন্য এটাকে হ্রাস বিভাজন বলা হয়। মিওসিসকে সেই জন্য হ্রাস বিভাজন বলা হয়। এবং তারপরে আবার বিভাজিত হবে এবং আরও দুটি করে কোষ উৎপন্ন হবে, অপত্য কোষ উৎপন্ন হবে, এবং সেখানেও ক্রোমোজোম সংখ্যা অর্থাৎ মাতৃকোষের ঠিক অর্ধেক থাকবে। তাহলে মাতৃকোষের ঠিক অর্ধেক সম্পন্ন 4টি অপত্য কোষের সৃষ্টি হবে, এবং সংখ্যা যেহেতু অর্ধেক হয়ে যায়, সেই জন্য এটাকে হ্রাস বিভাজন বলা হয়, রিডাকশন বিভাজন বলা হয় ইংলিশে। এবং এদের প্রকৃতিটা মাতৃকোষের থেকে আলাদা হওয়ার জন্য এটাকে বলে হেটেরোটাইপিক কোষ বিভাজন, এটাকে বলা হয় হোমোটাইপিক কোষ বিভাজন। আবার বলছি, মাইটোসিসের অপর নাম সমবিভাজন বা হোমোটাইপিক কোষ বিভাজন, মিওসিসের অপর নাম হ্রাস বিভাজন বা হেটেরোটাইপিক কোষ বিভাজন। এবার আমি মাইটোসিসটা পুরোপুরি পড়িয়ে তারপরে আমি মিওসিসে যাব। মাইটোসিসটা দেখো, মাইটোসিস কোষ বিভাজন যখন হবে তখন একটা কোষ চক্রের মধ্যে, কোষকে একটা কোষ চক্রের মধ্যে দিয়ে যেতে হয়। একটা কোষ বিভাজনের পরবর্তী থেকে তার পরবর্তী বিভাজনের শেষ পর্যন্ত কোষের যে ধারাবাহিক ঘটনার যে আবর্তন, পর্যায়ক্রমিক আবর্তন, তাকে বলা হয় কোষ চক্র। কোষ চক্র কেন হয় সেটাও বলছি। অর্থাৎ কোষটা একটা চক্রাকারে ঘটনাবহুল ঘটনার মাধ্যমে বিভাজনের মধ্যে প্রবেশ করে। প্রতিটি জীবের কোষ চক্রের সময় কিন্তু পৃথক। আমরা জানি, এই যে করোনার কথা শুনছো, এখানে বলা হচ্ছে যে ভাইরাসটি নাকি এখনো সব বিজ্ঞানী সব কিছু আবিষ্কার করতে পারেনি। 20-30 মিনিটের মধ্যে করোনা অসংখ্য এই ভাইরাসগুলো ডিভিশন হয়। আমরা তেমনি জানি ব্যাকটেরিয়া খুব অল্প সময়ের মধ্যে তার কোষচক্র সম্পন্ন করে। আমরা জানি ইস্ট খুব অল্প সময়ের মধ্যে কোষচক্র সম্পন্ন করে। আমরা জানি অন্যান্য উদ্ভিদেরা কেউ 12 ঘন্টা, কেউ 14 ঘন্টা। মানুষের কোষচক্রের যে সময়কাল, স্থিতিকাল, সেটা মোটামুটি 24 ঘন্টা। এবং বিজ্ঞানীরা কোষচক্রকে 4টি পর্যায়ে ভাগ করেছেন।
এই পর্যায়কে, স্থিতিকালকে যদি আমি 24 ঘন্টার সাথে তুলনা করি, তাহলে তার 23 ঘন্টা সময়কাল প্রস্তুতি দশা। অর্থাৎ 4টে যে দশা আছে, একটা হচ্ছে এম দশা, একটা G1 দশা, একটা এস দশা, একটা G2 দশা। এই 4টে পর্যায়ে ভাগ করেছে। তার মধ্যে G1, এম, এস এবং G2 এই 3টে সময়কে বলা হয় প্রস্তুতকাল, ইন্টারফেস দশা। আর এটা হচ্ছে বিভাজন দশা। একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। তোমরা স্কুলে পড়াশোনা করো, তোমাদের সারা বছর প্রস্তুতি লাগে এবং গিয়ে ফাইনালে একটা পরীক্ষা দাও। অর্থাৎ প্রস্তুতি দশা তোমাদের 11 মাস, আর তোমার পরীক্ষার সেই দশা, অর্থাৎ তুমি কি প্রস্তুত করলে সেটা জানানোর জন্য সময় পাওয়া যায়, অর্থাৎ 1 মাস। এখানে একটা কোর্স যদি 24 ঘন্টা সময় অতিবাহিত করে, তার মধ্যে তার প্রস্তুত দশা কি প্রস্তুত হবে সেটা বলছি। প্রস্তুত দশা অর্থাৎ G1 দশা, এস দশা এবং G2 দশা, এটাই তার 23 ঘন্টা কিছু মিনিট সময় লাগে। এবং তারপরে মাইটোসিস দশা অর্থাৎ কোষটি বিভাজনে অবতীর্ণ হয়, সেটা মাত্র 1 ঘন্টা 40 মিনিট থেকে 1 ঘন্টায় শেষ হয়ে যায়। আমরা দেখব কোন দশায় কি হয়, অর্থাৎ কেন প্রস্তুত লাগে। আমরা আগে বলেছি যে মাতৃকোষ বিভাজিত হয়ে 2টো অপত্য কোষের সৃষ্টি হয়। মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যাও 46, আবার অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যাও 46। হাউ ইজ ইট পসিবল? আমি একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। ছাত্ররা, তোমাকে আমি 10 টাকা দিলাম, দিয়ে আমি অর্ডার করে দিলাম তোমার 2টো বন্ধুকে 10 টাকা 10 টাকা করে ভাগ করে দাও। এটা কখনোই সম্ভব নয়, কারণ তোমাকে আমি মাত্র 10 টাকা দিলাম, দিয়ে বলছি দুজনকে 10 টাকা করে সম্ভব নয়। কখন সম্ভব? তুমি যদি আরও 10 টাকা আর্ন করে নাও, তখন ঠিক 10 টাকা 10 টাকা করে 2টো বন্ধুকে ভাগ করে দিতে পারবে। ঠিক একই রকম হয়, অর্থাৎ 46টা ক্রোমোজোম, সেই 46টা ক্রোমোজোম আবার সংশ্লেষিত হয়, সেটা এস দশায় সংশ্লেষিত হয়। তাহলে ক্রোমোজোমের উপাদান কি? ক্রোমোজোমের উপাদান ডিএনএ, ক্রোমোজোমের উপাদান প্রোটিন, ক্রোমোজোমের উপাদান আরএনএ। তাহলে সব কিছু প্রস্তুত লাগবে। এবং একটা কোষের মধ্যে নানান ধরনের অঙ্গাণু থাকে, সেই অঙ্গাণুগুলোকেও আবার উৎপন্ন হতে হবে। কোষগুলো বিভাজিত হতে গেলে শক্তি লাগবে, সেই শক্তিগুলো উৎপন্ন হতে হবে। সেই ঘটনাগুলোই প্রস্তুত দশায় চলে। প্রস্তুত দশার G1 দশাতে ক্রোমোজোমের যে অঙ্গাণুগুলো আছে, সেই অঙ্গাণুগুলো তখন উৎপন্ন হয়। এছাড়া প্রোটিন সংশ্লেষ হয়, এছাড়া আরএনএ সংশ্লেষ হয়। অর্থাৎ ক্রোমোজোমের যে আসল যে ডিএনএ, সেই ডিএনএর জন্য প্রোটিন লাগবে, আরএনএ লাগবে, এবং তারপরে ডিএনএটা সংশ্লেষিত হবে। সেইগুলো সব G1 দশায় সংশ্লেষিত হয়। এবার আসল যে ঘটনাটা, মূল যে ঘটনাটা, অর্থাৎ ক্রোমোজোমের দ্বিত্বকরণ, ক্রোমোজোমের উপাদান বাড়ানো, যেটা আমি টাকার সাথে তুলনা করলাম, অর্থাৎ আরও 46টা ক্রোমোজোম আছে, আরও 46টা তৈরি করবে, সেটা হচ্ছে এস দশায়। এই জন্য এস দশাকে বলা হয় সংশ্লেষ দশা। G1 দশার পুরো নাম গ্যাপ 1 দশা বা পোস্ট মাইটোটিক গ্যাপ পিরিয়ড। আমি এত লিখতে পারছি না, তাহলে সময় পাবো না। G1 দশা, আই রিপিট, G1 দশা মানে হচ্ছে গ্যাপ 1 দশা, যেটা একটা কোষ বিভাজনের পরবর্তী দশা, পোস্ট মাইটোটিক গ্যাপ পিরিয়ড। এস মানে হচ্ছে সংশ্লেষ দশা, যেটাকে সিনথেসিস দশা বলা হয়। সেখানে মূলত ক্রোমোজোম সিনথেসিস অর্থাৎ ডিএনএর দ্বিত্বকরণ ঘটে, ডিএনএর সংশ্লেষ ঘটে। দ্বিত্বকরণ শব্দটা আর একটা করে বোঝানো যায়, অর্থাৎ ক্রোমোজোমের ভলিউম, ধরো সেটাকে আমরা 2C দিয়ে মান্যতা দিই, 2C, এবং সেটার পরিমাণ দ্বিগুণ হয়ে যায়, অর্থাৎ 4C-তে পরিণত হয়। এটাকে ডিএনএর দ্বিত্বকরণ বলা হয়। এবং শেষ অংশটুক G2 দশাতে সম্পন্ন হয়। অর্থাৎ ক্রোমোজোমের যে শক্তি লাগবে, কোষ বিভাজনের জন্য যে শক্তি লাগবে, সেই শক্তিটি উৎপন্ন হবে। ওই জন্য মাইটোকন্ড্রিয়ার কথা বলেছিলাম। আচ্ছা, এবার যদি কোনো কারণে শর্ট হয়ে যায় প্রোটিন এবং আরএনএ, তখন সেটাকে লেট প্রোটিন সংশ্লেষ বলা হয়, লেট আরএনএ সংশ্লেষ বলা হয়, সেগুলো হবে। এবং যদি কোনো ডিএনএ উৎপন্নের কোনো ত্রুটি হয়, সেটা রিপেয়ারিং করার জন্য G2 দশাতে যাবে। এবং সেই দশাতে যেতে গেলে কোনো কোষের যদি ত্রুটি থাকে, কোষ বিভাজন স্টপ হয়ে যাবে। কেন ত্রুটি থাকলে স্টপ হয়ে যাবে? আমি একটু মুছে দিচ্ছি ভালো করে লেখার জন্য, উপরে জায়গা নেই। কেন? তার জন্য চেক পয়েন্ট থাকে, চেক পয়েন্ট।
চেক পয়েন্ট এমন একটা বিন্দু যেখানে কোষের শর্ত পূরণ না হলে কোষ আর বিভাজিত হবে না, অর্থাৎ সেটা একটি প্রোটিন নির্মিত একটি নিয়ন্ত্রণ পদ্ধতি। সেটাকে আমরা ইংলিশে সংক্ষিপ্তভাবে সিডিকে বলি, অর্থাৎ সাইক্লিন নামে একটা প্রোটিন, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। সাইক্লিন এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস এই চেক পয়েন্ট অর্থাৎ এগুলোকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। অর্থাৎ কোষ G1 থেকে S দশায় যাবে কিনা সেই জন্য একটা চেক পয়েন্ট আছে, সেই চেক পয়েন্টের নাম G1 এবং S পয়েন্ট। অর্থাৎ তারা বাধা দিয়ে দিবে, পরবর্তী পর্যায়ে অগ্রসর হতে দেবে না, তাকে বলে চেক পয়েন্ট। এবার S দশায় সংশ্লেষ হয়ে গেল, এবার S দশা থেকে G2 দশাতে যাবে কি যাবে না, অর্থাৎ সেটা নির্ণয় করবে আবার চেক পয়েন্ট। যদি হয়ে যায় তাহলে সে চলে গেল, এবং G2 দশা যদি সম্পূর্ণভাবে তার যে সকল কাজগুলো আছে কোষের সেগুলো নিয়ন্ত্রণ করতে না পারে, চেক পয়েন্ট তাকে G2 থেকে M দশায় যেতে দেবে না, তাকে বলা হয় G2M চেক পয়েন্ট। এবং মাইটোসিস, M ফর মাইটোসিস, মাইটোসিস কোষ বিভাজন সম্পূর্ণ হতে গেলে তখন মাঝে মাঝে তাদেরও একটা চেক পয়েন্ট থাকে। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে, যদি শর্ত পূরণ না হয়, তখন কিন্তু সেই চেক পয়েন্ট তাকে আটকে দেবে। তাহলে এই চেক পয়েন্ট সম্পূর্ণ হলে এবার কোষ বিভাজন হবে। কোষ বিভাজন অর্থাৎ মাইটোটিক ফেজ, তাদের দুটো দশা আছে, অর্থাৎ একটি ক্যারিওকাইনেসিস দশা। আমি প্রথমে ক্যারিওকাইনেসিস দশা বলছি। চেক পয়েন্ট সম্পন্ন হলে পরে একটা কথা বলে নিই, চেক পয়েন্ট যদি ঠিক মতন না যায়, যেমন G1 পয়েন্টে অনেক সময় কোষ বিভাজন থেমে যায়, তখন তাকে বলি আমরা G0 দশা। এবং চেক পয়েন্ট যদি ঠিক মতন না হয় তখন কোষের অনিয়ন্ত্রণ কোষ বিভাজন হয়ে যায়, সেই জন্য টিউমার কোষ উৎপন্ন হয়, এবং সেই ক্ষতিকারক টিউমারকে ক্যান্সার কোষ বলা হয়। তোমরা জানো আধুনিককালে এটা একটা ভয়াবহ রোগে পরিণত হয়েছে। সব কিছু চেক পয়েন্ট নিয়ন্ত্রণ করে। চেক পয়েন্ট অনিয়ন্ত্রিত হয়ে গেলে তখন কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়ে যাবে, এবং কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়ে গেলে টিউমারের সৃষ্টি হবে। টিউমারের সৃষ্টি হবে। সেই টিউমার তোমরা জানো যে দু রকমের হয়, অক্ষতিকারক টিউমারকে বলা হয় বেনাইন টিউমার, আর ক্ষতিকারক হলে সেটা ক্যান্সারাস হয়ে যায়, অর্থাৎ ক্যান্সার কোষ তৈরি হয়। অনিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজন হতে থাকে এবং দেহকে আমাদের তখন নষ্ট করে দেয়। এবার যদি চেক পয়েন্ট সঠিক থাকে তাহলে মাইটোসিস এগোতে পারবে। মাইটোসিস এগোতে পারলে মাইটোসিসের দুটো দশা আছে, একটা ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন, আরেকটি সাইটোকাইনেসিস মানে নিউক্লিয়াস সঠিকভাবে বিভাজিত হলে তখনই একমাত্র সাইটোপ্লাজমের বিভাজন সম্পন্ন হয়। সাইটোকাইনেসিস দু রকমের হয়, উদ্ভিদের ক্ষেত্রে হয় কোষপাত গঠন, প্রাণীদের ক্ষেত্রে হয় ক্লিভেজ গঠন। আমি একটু আগেই বলে দিলাম। ক্যারিওকাইনেসিস 4টি পর্যায়ের মাধ্যমে সম্পন্ন হয়। ক্যারিওকাইনেসিস 4টি দশার মাধ্যমে সম্পন্ন হয়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আমি এখানে চিত্র দিয়ে তোমাদের দেখাবো, বিষয়গুলো লিখতে পারবো না, অনেক সময় লাগবে, বুঝিয়ে দিচ্ছি। তাহলে যখন বিশ্রাম দশা শেষ হয় তারপরেই হচ্ছে প্রোফেজ শুরু হয়। তাহলে প্রোফেজের চিত্রটা একটু এঁকে নিয়ে বুঝিয়ে নিই আমরা। প্রোফেজের সময় প্রাণী কোষের ক্ষেত্রে আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে সামান্য পার্থক্য আছে, সেটা আমি উল্লেখ করে দেবো। প্রোফেজের সময় কি হচ্ছে দেখা যাচ্ছে, তখন ক্রোমোজোমগুলো, তখন ক্রোমোজোম নাম থাকে না, তখন তাকে বলে নিউক্লিয় জালিকা। নিউক্লিয় জালিকাগুলো এবার আস্তে আস্তে কি হয়, জল বিয়োজন হয়ে নিউক্লিওপ্লাজম থেকে জল সাইটোপ্লাজমে চলে আসে, যার ফলে ডিহাইড্রেশন অর্থাৎ জলের বিয়োজন হয়। জলের বিয়োজন হলে পরে জল চলে আসে, তখন নিউক্লিয়ার রেটিকুলামগুলো খুলে যায় এবং সুস্পষ্ট হয়। তারপরেই দেখা যাচ্ছে তাহলে নিউক্লিয়ার রেটিকুলাম সুস্পষ্ট হলো। এবার নিউক্লিয়ার রেটিকুলামগুলো আস্তে 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 তারা কুণ্ডলীকৃত হলো, ছোট হলো তারা, কিন্তু তাদের যে সেন্ট্রোমিয়ার, সেই সেন্ট্রোমিয়ারের সাথে তারা লেগে আছে। এরপরে প্রাণী কোষের ক্ষেত্রে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটা নয়, উদ্ভিদ কোষ হলে তোমরা
এরকমভাবে রেক্ট্যাঙ্গুল এইভাবে আঁকবে। প্রাণীকোষ হলে এরকম আঁকবে। এটা উদ্ভিদ কোষ, এটা হচ্ছে প্রাণীকোষ। প্রাণীকোষের ক্ষেত্রে হলে সেন্ট্রোজোমটা দুটি অপত্য সেন্ট্রিওল গঠন করে এবং তারা পরস্পরের বিপরীত মেরুর দিকে যেতে শুরু করে। এই দশার শেষে আস্তে আস্তে ক্রোমোজোমগুলো বিভাজিত হয়ে ক্রোমাটিড সুস্পষ্ট হয় শেষের দিকে, এবং নিউক্লিওলাস নামে একটা উপাদান থাকে, তোমরা জানো। সেই নিউক্লিওলাসটা ভেঙে অদৃশ্য হয়ে যায় এবং নিউক্লিয় পর্দা সেটাও ভেঙে অদৃশ্য হয়ে যায়। তাহলে এবার কেমন চেহারাটা হবে এই দশার শেষে? এই দশার শেষে চেহারাটা হবে, অর্থাৎ একটা কোষ থাকবে, তার নিউক্লিয় পর্দা থাকবে না। নিউক্লিয় জালিকাগুলো আস্তে 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 প্যাচ খুলে তারা কুণ্ডলীকৃত হয়ে ক্রোমোজোমে পরিণত হয়েছে এবং ক্রোমোজোমগুলো ছড়িয়ে থাকবে, কোষের মধ্যে ছড়িয়ে থাকবে। এবং প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওলটা দুটো পরস্পরের বিপরীত মেরুতে যাত্রা করে এবং বিপরীত মেরুর দিকে প্রায় পৌঁছিয়ে যায়, এবং নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দা তারা অবলুপ্ত হয় এবং সেটা মেটাসিস প্রক্রিয়া তখন স্টার্ট হয়। এটা একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া। একমাত্র শর্ত পূরণ না থাকলে থামবে, না হলে এই প্রক্রিয়া থামবে না। তো মেটাফেজ প্রক্রিয়ায় কি হয় তোমরা দেখে নাও। আমি আর পৃথক পৃথক চিত্র আঁকবো না। উদ্ভিদ কোষের ক্ষেত্রে একটু রেক্ট্যাঙ্গুলার হবে, প্রাণী কোষের ক্ষেত্রে একটু গোলাকৃতি, ডিম্বাকৃতি হবে। আমি প্রাণী কোষের চিত্র এঁকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। মেটাফেজ দশায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা, এবং দ্বিতীয় দশা। প্রোফেজ যেমন ক্যারিওকাইনেসিসের প্রথম দশা, মেটাফেজ হচ্ছে দ্বিতীয় দশা, সবচেয়ে গুরুত্বপূর্ণ দশা। এই দশায় প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওলগুলো বিপরীত মেরুতে পৌঁছিয়ে যায়, এটাকে মেরু সৃষ্টি করে। মধ্যের অংশটাকে বলা হয় নিরক্ষীয় অংশ, নিরক্ষীয় অঞ্চল, বিষুব অঞ্চল, আর উভয় মেরু তৈরি করে এই সেন্ট্রিওলগুলো, এবং তারা এখান থেকে অ্যাস্ট্রাল রশ্মি তৈরি করে, গঠন করে। ক্রোমোজোমগুলো বিষুব অঞ্চলে আড়াআড়িভাবে অবস্থান করে এবং তারা সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত থাকে। তারা আড়াআড়িভাবে অবস্থান করে, মানে এইভাবে অবস্থান করে, বিষুব অঞ্চল অবস্থান করে, কিন্তু তারা সেন্ট্রোমিয়ার দিয়ে ক্রোমাটিড দুটো সুস্পষ্ট হয়ে যায়, লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটো ক্রোমাটিড সুস্পষ্ট হয়ে যায়, কিন্তু সেন্ট্রোমিয়ার দিয়ে ক্রোমোজোম দুটো যুক্ত থাকে। এরপর ক্রোমোজোমগুলো আরও বেটে হয়, মানে ছোট হয়, কুণ্ডলীকৃত হয়। তো কিন্তু এই সময় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় সেটা হচ্ছে ব্রেমতন্তু গঠিত হয়। প্রোফেজ দশার শেষ থেকে ব্রেমতন্তু গঠন শুরু হয়। এখানে এসে ব্রেমতন্তু সম্পূর্ণরূপে গঠিত হয় এবং ক্রোমোজোমগুলো এত সুস্পষ্ট হয় যে আমরা যখন মাইক্রোস্কোপের নিচে দেখি, ক্রোমোজোম অবজার্ভ করি, তখন একমাত্র মেটাফেজ দশার ক্রোমোজোমগুলো সুস্পষ্টভাবে গোনা যায়। অ্যানাফেজ দশাও দেখা যায়, কিন্তু ঠিক মতন গোনা যায় না। এবার 3 রকমের ব্রেমতন্তু গঠিত হয়। কিছু কিছু ব্রেমতন্তু দেখছো মেরু থেকে মেরুতে চলে গেছে, এটাকে বলে কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন ব্রেমতন্তু। কিছু কিছু ব্রেমতন্তু দেখছো যে ক্রোমোজোমের গায়ে সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয়েছে, এগুলোকে বলা হয় ক্রোমোজোমাল ব্রেমতন্তু। আর কিছু বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ব্রেমতন্তু থাকে এবং সেগুলো আমরা পরে জানাচ্ছি। তাহলে এই অবস্থা মেটাফেজ দশার চিত্র। মেটাফেজ দশা শেষ হলে অ্যানাফেজ দশায় কোষটি গমন করে। অ্যানাফেজ দশায় কি হয়? অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুটো বিভক্ত হয়ে যায়। আসলে ব্রেমতন্তু সংকুচিত হয়। ব্রেমতন্তুর টানের ফলে সেন্ট্রোমিয়ারটা ঠিক সমানভাবে
প্রত্যেকটি অপত্য ক্রোমোজোম সমান অংশ সেন্ট্রোমিয়ার পায়, এবং একটা ক্রোমোজোম তখন দুটো ক্রোমাটিড যে ভাগ হয়ে যায়, এবং প্রত্যেকটি ক্রোমাটিড তখন অপত্য ক্রোমোজোম সৃষ্টি করে, এবং প্রত্যেকটি অপত্য ক্রোমোজোম তখন তার সেন্ট্রোমিয়ার অংশ পাবে। এইভাবে অর্থাৎ সেন্ট্রোমিয়ার অংশ ভাগ হয়ে গেলে বেমতন্তুর টানের ফলে অপত্য ক্রোমোজোমগুলো নিজের নিজের মেরুর দিকে যাত্রা শুরু করে। বেমতন্তুর টানের ফলে সেই যাত্রাটা হয়, এবং এটাকে অ্যানাফেজিক চলন বলা হয়। অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের এই চলনকে বলা হয় অ্যানাফেজিক চলন। এবং এই অ্যানাফেজিক চলনের সময় সেন্ট্রোমিয়ারের একটা বিরাট ভূমিকা আছে, কেন বেমতন্তুগুলো সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকে, এবং সেন্ট্রোমিয়ার টানার কারণে বিভিন্ন ধরনের সেন্ট্রোমিয়ার অবস্থানকারী ক্রোমোজোম তারা বিভিন্ন আকৃতি তৈরি করে। যেমন মেটাসেন্ট্রিক ক্রোমোজোম ভি এর মতন আকৃতি গঠন করে, যেমন সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম এল এর মতন আকৃতি গঠন করে, যেমন অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম জে এর মতন আকৃতি গঠন করে, যেমন টেলোসেন্ট্রিক ক্রোমোজোম আই এর মতন আকৃতি গঠন করে। এটাকে আমরা অ্যানাফেজিক চলন বলি। তারপরে টেলোফেজ। টেলোফেজ ক্যারিওকাইনেসিস সর্বশেষ দশা। এই দশায় ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয়, অপত্য ক্রোমোজোমগুলো নিজের নিজের মেরুতে পৌঁছায়। অপত্য ক্রোমোজোমগুলো নিজের নিজের মেরুতে পৌঁছায়। প্রোফেজ দশার শুরুতে শেষের দিকে যে নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দার অবলুপ্ত হয়েছিল, সেই নিউক্লিয় পর্দা পুনরাবির্ভাব হয়, এবং নিউক্লিওলাসের পুনরাবির্ভাব হয়, এবং জল আগে বিয়োজন হয়েছিল, এবার জলের সংযোজন হবে, অর্থাৎ সাইটোপ্লাজম থেকে আবার নিউক্লিওপ্লাজমের দিকে জল ঢুকবে, যার ফলে ক্রোমোজোমগুলো তখন আবার, আমি আবার নতুন চিত্র দেখাচ্ছি, ওখানে রাখছি না, ক্রোমোজোমগুলো আবার সূত্রকার অবস্থায়, অর্থাৎ ক্রোমোজোমগুলো নিউক্লিয় রেটিকুলামে পরিণত হয়, এবং তারা পরস্পরের সাথে আবার পেঁচিয়ে যায়, অর্থাৎ এই অবস্থায় টেলোফেজ দশা শেষ হয়। টেলোফেজ দশা শেষ হতে না হতেই সাইটোকাইনেসিস শুরু হয়ে যায়। সাইটোকাইনেসিস দশা আমি বলেছি দুভাবে হয়। উদ্ভিদের ক্ষেত্রে কোষপাত গঠন, প্রাণীর ক্ষেত্রে হারোইং বা ক্লিভেজ গঠন। উদ্ভিদের ক্ষেত্রে টেলোফেজ দশার শেষেই যখন দুটো অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়ে যায়, তখন গলগি বস্তু থেকে ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ভেসিকেলগুলো নিঃসৃত হয়ে, যেগুলোকে আমরা ফ্র্যাগমোজোম বলি, সেগুলো দিয়ে একটা পাত গঠন করে, যাকে বলি আমরা ফ্র্যাগমোপ্লাস্ট। সেই ফ্র্যাগমোপ্লাস্ট আস্তে 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 প্রসারিত হয়, প্রসারিত হয়ে তখন একটা পর্দা গঠন করে, তাকে বলি আমরা মধ্য পর্দা। এবং মধ্য পর্দার উভয় দিকে প্রাথমিক পর্দা গঠন হলে, এবং কোষটি তখন দুটো ভাগে, সাইটোপ্লাজম দুটো ভাগে বিভক্ত হয়ে দুটি কোষের সৃষ্টি করে। এটা হচ্ছে কোষপাত গঠন। প্রাণীদের ক্ষেত্রে ক্লিভেজ গঠন। টেলোফেজ দশার শেষে একটা খাঁজের গঠন হয় বা ক্লিভেজ তৈরি করে, দেখাচ্ছি সেটা। এই খাঁজ যেটা গঠিত হয়, এটা অ্যাক্টিন এবং মায়োসিন তন্তুর কারণে গঠিত হয়, এবং সেখানে একটা কন্ট্রাকটাইল রিংয়ের মতন গঠন করে। এই কন্ট্রাকটাইল রিংয়ের আস্তে 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 যখন সংকোচন ঘটে, তখন কোষের যে পর্দা, সেই পর্দা আস্তে আস্তে সংকুচিত হয়ে
গভীর খাঁজের সৃষ্টি করে এবং আলটিমেটলি দুটো অপত্য কোষের সৃষ্টি করে। এইভাবে মায়োসিস প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রথমে ক্যারিওকাইনেসিস, দুটো অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়, তারপরে সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজন হয়, কোষপাত গঠনের মাধ্যমে উদ্ভিদ কোষের ক্ষেত্রে হয়, ক্লিভেজ বা ফারোয়িং গঠনের মাধ্যমে প্রাণী কোষের সৃষ্টি হয়। এবার তোমাদের আমি শেষ পর্যায়ে চলে এসেছি মিওসিস। আমাদের সিলেবাসে মিওসিস সম্বন্ধে খুব ডিটেল আলোচনার জায়গা নেই। মিওসিস কাকে বলে, মিওসিসের তাৎপর্য এবং ক্রসিং ওভার জিনিসটা কি সেটা আমাদের সিলেবাসে বলা আছে এবং সেইটুকু আমি তোমাদের আলোচনা করব। মিওসিস পড়ানোর সময় বলেছিলাম মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয়, কারণ মিওসিস দুটি পর্যায়ে, একটি মাতৃকোষ বিভাজিত হয়ে 4টি অপত্য কোষের সৃষ্টি করে এবং ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, অর্থাৎ অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টি মাতৃকোষের সৃষ্টি করে। কিন্তু মিওসিসের যে অংশ অত্যধিক গুরুত্বপূর্ণ, কারণ মিওসিসের তাৎপর্য তোমাদের সিলেবাসে আছে। মিওসিসের তাৎপর্য, প্রধান তাৎপর্য হচ্ছে মিওসিস প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে, 1 নম্বর। মিওসিস এবার যে অপত্য কোষ সৃষ্টি হয় তাতে জিনের নতুন বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য কোষের সৃষ্টি হয়। কেন না, ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভার একটা সাংঘাতিক ঘটনা, একটা গুরুত্বপূর্ণ ঘটনা, যেখানে দুটি ক্রোমাটিডের মধ্যে জিনের আদান প্রদান হয় এবং জিনের নতুন সমন্বয় গঠন করে, তাকে বলা হয় ক্রসিং ওভার। এবং মিওসিসের ফলে এই ক্রসিং ওভারের জন্য নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়, যার ফলে জনক্রমে, অর্থাৎ কোষের যে সাইকেল, সেই জনক্রমে মিওসিস একটা বিরাট ভূমিকা পালন করে। মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন? ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় এবং এটা সাধারণত জনন মাতৃকোষ এবং রেণু মাতৃকোষের ক্ষেত্রে এটা হয়, কারণ জনন মাতৃকোষের থেকে জনন কোষ যখন উৎপন্ন হয় তখন ক্রোমোজোমের সংখ্যা যদি অর্ধেক না হতো তাহলে প্রত্যেকটি প্রজাতিতে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ সংখ্যায় বেড়ে যেত। সেই জন্যই দুটো গ্যামেট কোষের যখন মিলন হয় তখন দুটো গ্যামেট কোষ আবার যখন 23 এবং 23টা ক্রোমোজোমের মিলন হয়ে আবার 46 ক্রোমোজোম সম্পন্ন দুটি একই ক্রোমোজোম সম্পন্ন আবার একটি নতুন অপত্য সৃষ্টি হয়, যাতে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। আর নতুন বৈশিষ্ট্য কিভাবে উৎপন্ন হয় জিনের আদান প্রদান, সেটি আমাদের সিলেবাসে আছে, দেখাচ্ছি। মিওসিস পর্যায়টি দুটি পর্যায়, একটা প্রথম মিওসিস, একটা হচ্ছে দ্বিতীয় মিওসিস। প্রথম মিওসিস আর দ্বিতীয় মিওসিস। প্রথম মিওসিস পর্যায়ে আবার ঠিক 4টি ভাগে ভাগ করা হয়। প্রথম প্রফেজ, প্রথম মেটাফেজ, প্রথম অ্যানাফেজ এবং প্রথম টেলোফেজ। কিন্তু সবগুলো আলোচনা করার আমাদের বিষয় নয়। আবার ঠিক দ্বিতীয় পর্যায়েতেও 4টি পর্যায়ে আছে, দ্বিতীয় প্রফেজ, দ্বিতীয় মেটাফেজ, দ্বিতীয় অ্যানাফেজ এবং দ্বিতীয় টেলোফেজ। শুধু প্রথম প্রফেজে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। প্রথম প্রফেজের 5টি উপদশা আছে, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। আবার বলছি, প্রথম প্রফেজ দশার 5টি উপদশা আছে, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। অর্থাৎ যে ক্রসিং ওভার হয় সেটা প্যাকেটিন উপদশায় হয়, প্যাকেটিন উপদশায় হয়। অর্থাৎ একটা কোষের মধ্যে যখন মিওসিস প্রক্রিয়ার প্রথম প্রসেস শুরু হয় তখন ক্রোমোজোমগুলো আস্তে 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 সেপারেট হয়। সেপারেট হতে 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 তখন দ্বিতীয় উপদশায় যেটাকে জাইগোটিন বলেছি, তখন ক্রোমোজোমগুলো পাশাপাশি আসে এবং কোন ক্রোমোজোমগুলো না, পিতামাতার ক্রোমোজোমগুলো সমসমস্ত ক্রোমোজোম বলা হয়। একই গুণ সম্পন্ন ক্রোমোজোম, সমগুণ সম্পন্ন ক্রোমোজোমকে সমসমস্ত ক্রোমোজোম বলা হয়। সমসমস্ত ক্রোমোজোম আমরা পাই একটা পিতার কাছ থেকে এবং একটা মাতার কাছ থেকে, তারা পাশাপাশি অবস্থান করে। সেই পাশাপাশি অবস্থান করলে অর্থাৎ সাইনাপসিস গঠন হয়। ঠিক তারপরেই প্যাকেটিন দশায় কি হয়, প্রতিটা ক্রোমোজোম দুটো করে ক্রোমাটিডে ভাগ হয়ে যায়
অর্থাৎ এই যে জোড়ায় জোড়ায় অবস্থানরত ক্রোমোজোমকে আমরা বাইভ্যালেন্ট বলি। জোড়ায় জোড়ায় ক্রোমোজোম অবস্থানকে বলি আমরা বাইভ্যালেন্ট। এই বাইভ্যালেন্টের ক্রোমোজোম দ্বয় 4টি ক্রোম্যাটিড সম্পন্ন হয়, তাকে বলা হয় টেট্রাড। এই টেট্রাড গঠনকালে টেট্রাডের যখন দেখছি এই নিজের নিজের ক্রোমোজোমকে সিস্টার ক্রোমাটিড বলা হয়, আর এই পেয়ারের একে অপরের ক্রোমোজোমকে বলে নন সিস্টার ক্রোমাটিড। এবার যখন কাছাকাছি আসে হোমোলোগাস ক্রোমোজোম, ঠিক তারপরে বিকর্ষণ শুরু হয়। বিকর্ষণের সময় নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে দেহাংশের বিনিময় হয়। এরকম দেহাংশের বিনিময় হয়, অর্থাৎ এই ক্রোমোজোমের জিন এই অংশে যায়, আবার এই ক্রোমোজোমের কিছু জিন এই অংশে যায়। সম্পূর্ণ জিনের আদান প্রদান হয় না, সামান্য কিছু জিনের হয়, ম্যাক্সিমাম 50% জিনের হতে পারে। এই আদান প্রদানের ফলে নতুন যে আবার সেপারেশন যখন হয়ে যাবে, তখন যে এই ক্রোমোজোমগুলো হবে তাদের কিছু নতুন বৈশিষ্ট্য থাকবে, এবং এই ঘটনার নাম ক্রসিং ওভার। এবং ক্রসিং ওভারের ফলাফলকে বলা হয় রিকম্বিনেশন বা জিনের নতুন নতুন সমন্বয়। এবং তারা ছাড়াছাড়ি যখন হয়, সেটা ডিপ্লোটিন দশায়, তখন একটা এক্স অক্ষরের ন্যায় হয়। সেই এক্স অক্ষরের ন্যায় গঠনকে বলা হয় কায়াজমা। এই শব্দগুলো লাগবে বলে আমি তোমাদের দিয়ে দিলাম। এবং ডায়াকাইনেসিস দশাতে নন সিস্টার ক্রোমাটিডগুলো সম্পূর্ণভাবে পৃথক হয়ে যায়। একদম পৃথক হয়ে না গেলেও আনতভাবে লেগে থাকে। আমাদের যেটা আজকের মূল বিষয়, সেটা শুধুমাত্র ক্রসিং ওভার। ক্রসিং ওভারে হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে জিনের আদান প্রদান হয়, এবং জিনের আদান প্রদানের ফলে নতুন জিনের সৃষ্টি হয়, সমন্বয় তৈরি হয়। এটাই মিওসিস প্রক্রিয়ার বিশেষ বৈশিষ্ট্য, অর্থাৎ অপত্য কোষের মধ্যে নতুন জিনের সমন্বয় গঠিত হয়। তো স্টুডেন্ট, আমি আজকে তোমাদের এই চ্যাপ্টার জীবনের প্রবাহমানতা অর্থাৎ কন্টিনিউটি অফ লাইফ শেষ করলাম। তোমরা আশা করি বুঝতে পেরেছ। তোমরা ভালো করে রিডিং পড়ো, এবং আমি যদি পরে সময় পাই তাহলে আমি আবার এর রিভিশনাল ক্লাসে এসে তোমাদেরকে কিছু বিশেষ প্রশ্ন দিব, সেই প্রশ্নগুলো তৈরি করতে পারো। তোমরা প্রত্যেকটি প্রথমে এই গোটা চ্যাপ্টারে রিডিং পড়ো এবং সিলেবাসটি ভালো করে পড়ো। আমরা প্রথমেই উপদেশ দিই, প্রথমে সিলেবাসটা ভালো করে পড়ে নিতে হবে, এবং কোশ্চিন ধরে ধরে এই যে আলোচনাগুলো করলাম সেগুলো তোমরা উত্তর তৈরি করো। এবং সর্বশেষ আমার উপদেশ, কোনো একটা চ্যাপ্টার শেষ করার পর অনুশীলনীটা ভালো করে করবে। সুতরাং সকলের জন্য শুভেচ্ছা থাকলো। তোমরা ভালো করে পড়াশোনা করো। আমি আবার তোমাদের সামনে ফিরে এসে অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।